পি ড্রাগ কনসেপ্ট, হ্যাঁ, এর উপর ভাইভাতে কোশ্চেন কি হয়, যদি বলো কিছু এর উপরে রিটেন অসপিতে কিছু থাকবে কিনা, থাকবে না, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের ভাইভার কোশ্চেন হবে, ওকে, আর কিছু ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, আর শর্ট নোট হিসেবে পি ড্রাগ কনসেপ্ট আসি ইন মেইন এক্সাম। পি ড্রাগ কি? পি ড্রাগ হচ্ছে পার্সোনালাইজড ড্রাগ, ওকে। এখন কথা হচ্ছে, ধরো অ্যান্টি হাইপারটেনসিভ তোমরা যদি চিন্তা করো, যে অ্যান্টি হাইপারটেনসিভ, কত অ্যান্টি হাইপারটেনসিভ রয়েছে। আমরা জানি অ্যামলোডিপিন, তোমরা নাম শুনেছো, তাই না? হ্যাঁ, অ্যামলো চলছে তো, হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যামলোকাইন্ড তোমরা সবাই নাম শুনেছো, হ্যাঁ। আবার ধরো টেলমা, সবাই নাম শুনেছো, টেলমিসার্টান, তাই না? আচ্ছা, সিটিডি, ডাইটর প্লাস, সবই হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ। আবার ধরো বিটা ব্লকার, যেমন মেটোপ্রোলল, মেটেক্সেল, ওকে, তাই না? প্রাজোসিন, প্রাজোপ্রেসেক্সেল, তাহলে এত ওষুধ। এখন কথা হচ্ছে যে আমি কোনটা ইউজ করব। এক তো কিছু গাইডলাইন আছে সোসাইটিতে, সেই গাইডলাইন মেনে আমরা ওষুধ সিলেক্ট করে নিতে পারি। আর কি, আমরা আমাদের মতন কিছু ড্রাগ, প্রত্যেক ডক্টরের স্বাধীনতা আছে, তিনি চুজ করে নিতে পারেন যে আমি একটা পেশেন্ট আসলে আমি প্রথমে তাকে এই ড্রাগটা প্রেসক্রাইব করব, কারণ এই ড্রাগটা সম্বন্ধে আমি A to Z জানি, ওকে। নট নেসেসারিলি, আজকে তোমরা যখন ফার্মাকোলজি পড়ে বেরোবে, ইউ উইল হ্যাভ নলেজ অ্যাবাউট থাউজেন্ডস অফ ড্রাগস, অ্যান্ড দ্যাট লিস্ট ইজ কন্টিনিউয়াসলি বিং আপডেটেড। আজ থেকে 20 বছর পর তো ড্রাগের সংখ্যা এক থাকবে না, আপডেশন হতে থাকবে, কিছু ড্রাগ মার্কেট থেকে চলে যাবে, নতুন ড্রাগ আসবে, তো দিস এ কন্টিনিউয়াস প্রসেস। এখন তোমাদের কিন্তু ডেলিকা প্র্যাকটিসে এত ড্রাগ লাগে না। একটা ডেইলি একজন ক্লিনিশিয়ান যখন প্র্যাকটিস করে, তার 50 থেকে 60টা পি ড্রাগ নেওয়া থাকে, মানে out of so many drugs I have choose this 50 to 60 drugs for my daily practice, এবং সেই ড্রাগগুলো সম্পর্কে আমার সম্যক ধারণা আছে, A to Z, কার সঙ্গে ইন্টারাকশন হতে পারে, তার কি সাইড এফেক্ট হতে পারে, কত ডোজে আমি দেব, কত ডোজে আমি থামবো, ওকে। এই যে 50 to 60 ড্রাগস তুমি আউট অফ আ হিউজ লিস্ট অফ ড্রাগস তুমি সিলেক্ট করে নিলে, দে আর ইয়োর পার্সোনাল ড্রাগস অর পার্সোনালাইজড ড্রাগস অর সংক্ষেপে পি ড্রাগস। তাহলে দেখো, যদি আমরা বলি, দেখো, if you sit in the OPD of an experienced physician, we observe that the physician listens to the complaints of a patient হবে, looks for signs and writes the prescription or investigations. He writes the prescription after proper reviewing the reports of the tests and correlating clinical findings. Though appears easy, writing a prescription is one of the most complicated functions a human being can perform. So what you will going to do is one of the most complicated thing for brain. Remember, in a country like ours, always there will be a huge number of patient, okay, and you have a limited number of time, okay. তুমি যদি একটা পেশেন্টকে দেখতে 20 মিনিট সময় নাও, তোমার ওপিডিতে 200 পেশেন্ট বা 100 পেশেন্ট বা 50টা পেশেন্ট, তোমার সকাল 10টায় শুরু করতে হবে, রাত 10টায় থামতে হবে। ইটস নট পসিবল। তাহলে তোমাকে একটা পেশেন্ট যখন এলো, তোমাকে তার ডায়াগনোসিস করতে হবে, তার হিস্ট্রি নিতে হবে, তার ইনভেস্টিগেশন থাকলে চেক করতে হবে, এবং একটা প্রফেশনাল ডায়াগনোসিসে এসে তাকে ওষুধ দিয়ে স্যাটিসফাই করে ছাড়তে হবে। কতটা তোমার হাতে টাইম এই পুরোটা প্রসেস করার? ম্যাক্সিমাম 2 to 5 মিনিটস, ওকে। তাহলে ইউ শুড হ্যাভ ইউর পি ড্রাগ, অর্থাৎ আমার এই সিমটম হয়েছে, এই ডিজিজ আমার ডায়াগনোসিস, সঙ্গে সঙ্গে ড্রাগটা তোমার হাতে চলে আসবে। ইট শুড বি অ্যাট ফিঙ্গার টিপস। It's not possible that 2000 drugs are your fingertips. No, you select 50-60 drugs for your daily practice. Those are your P drugs. So, এর কারণ কি? rational prescribing, যে define the patient's problem, specify the therapeutic objective, অর্থাৎ পেশেন্টের প্রবলেম কি, তার থেরাপিউটিক অবজেক্টিভ কি, সে কি নিয়ে তোমার কাছে এসছে, ওকে। পেশেন্টের প্রচন্ড কোমরে ব্যথা থাকতে পারে, কিন্তু সে তোমার কাছে এসছে কাশি নিয়ে, ওকে। তো তুমি কাশি ছেড়ে কোমরে ব্যথা ট্রিটমেন্ট করে দিলে হবে না, হতে পারে তার কোমরে ব্যথা সিভিয়ার, কিন্তু সে তোমার কাছে এসছে কি নিয়ে, প্রেজেন্টিং প্রবলেম কি, ওকে। সো ইওর গোল শুড বি ডাইরেক্টেড লাইক দ্যাট। ভেরিফাই whether your P treatment is suitable for this patient, ওকে। তুমি চিন্তা করলে যে আমার নিউরোপ্যাথিক পেইন হলে আমি প্রেগাবালিন নর্টিপটিলিন দেবো পেশেন্টকে রাত্রিবেলা,
ওকে, আমরা জানি নরট্রিপটিলিন, অ্যামিট্রিপটিলিন নিউরোপ্যাথিক পেনে কাজ করে অ্যাপার্ট ফ্রম এপিলেপসি, তাই না? তাহলে আমি দেবো, কিন্তু দেখা গেল পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, তো verify whether your pre-treatment is suitable for this patient or not. Then start the treatment, then give information, instruction and warnings, very important. অর্থাৎ তুমি একটা পেশেন্টকে অ্যামিট্রিপটিলিন দিলে তাকে তোমায় কিন্তু বলে দিতে হবে যে আপনার এই ওষুধটাকে প্রথম কয়েকদিন মাথা ঝিমঝিম করতে পারে, সকালবেলা ঘুম ভাঙতে কষ্ট হতে পারে, যদি হয় ঘাবড়াবেন না, ওষুধটা খেয়ে যাবেন, কিছুদিন পর অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা বলতে গেলে তোমাকে অ্যামিট্রিপটিলিনের A to Z জানতে হবে। ওকে, then monitor or stop the therapy. So PED drugs are the drugs as the personal choice of a clinician, which includes name, strength, dosage form of a drug and duration of the treatment, are going to be prescribed regularly and are familiar with these drugs. That's why they are personal. These are personal to the doctor and not to the patient, and selected for particular condition or disease. PED drugs will differ from country to country and between doctors, varying availability and cost of the drugs. কেন? সাপোজ তুমি একটা PED ড্রাগ চুজ করলে, সাপোজ এই এখন ওজেম্পিক নিয়ে প্রচুর কথা হচ্ছে, সিমাগ্লুটাইড। ওকে, তো একটা পেশেন্ট ডায়াবেটিক তোমার কাছে এসছে, তুমি ঠিক করলে যে সিমাগ্লুটাইড ইজ দ্য বেস্ট মেডিসিন ফর ডায়াবেটিস, এখন আসছে মার্চ 2026 ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, তো আমার পেশেন্ট আছে, আমি সিমাগ্লুটাইড দেবো, বিকজ দিস ইজ দ্য লেটেস্ট মলিকুল, সবচেয়ে ভালো মলিকুল। আমি অন্যান্য পুরনো ওষুধ কেন দেবো ডায়াবেটিসের? গ্লিমেপিরাইড, টেনেগ্লিপটিন আমার তো দেওয়ার কোনো দরকার নেই, আমার হাতে লেটেস্ট মলিকুল এসছে সিমাগ্লুটাইড, তুমি দিয়ে দিলে, খুব ভালো। সিমাগ্লুটাইডের একটা ক্যাপসুল মানে একটা পাতার দাম 2000 টাকা, তাহলে পেশেন্ট কি খেতে পারবে? পারবে? পারবে না। পেশেন্ট 2 সপ্তাহ পর তোমার কাছে রিপিট চলে আসবে, বললো আমি তো ওষুধ কিনতে পারছি না ডাক্তারবাবু, আপনি আমায় কি ওষুধ দিলেন? আবার সেই তুমি শান্তিনিকেতনে 3 দিন প্র্যাকটিস করার পর কলকাতায় অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে গিয়ে বসলে, তোমার মাথায় আসছে সিমাগ্লুটাইড 2000 টাকার ওষুধটা পেশেন্ট খেতে পারেনি, তাহলে কমের ওষুধ দিতে হবে, তুমি দিয়ে দিলে গ্লিমেপিরাইড একজন পেশেন্টকে। সাউথ কলকাতার পশ ক্লিনিক, গ্লিমেপিরাইডের ওষুধের দাম 40 টাকা, পেশেন্ট ওষুধটা কিনতে গিয়ে আবার তোমার কাছে ব্যাক করে চলে এলো, বলে আপনি কি ওষুধ দিয়েছেন? 40 টাকাটা ওষুধ হয়? দামি ওষুধ দিন, আই এম রেডি টু পে। ওকে, তাহলে তোমার PED ড্রাগ তুমি কোথায় প্র্যাকটিস করছো, তোমার টার্গেট পপুলেশন কারা, তার উপর ভ্যারি করবে। ওকে, নট নেসেসারিলি PED ড্রাগ উইল রিমেইন সেম ফর এভরিওয়্যার। PED ড্রাগের আরো একটা ঘোরার উদাহরণ দিই, সাপোজ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা জানি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে, এই মাইক্রোবায়োলজিতে পড়েছিস, পজিটিভ অর্গানিজম কি সবচেয়ে কমন? এসচেরিশিয়া কোলাই, তাই তো? কি কি ড্রাগ দিতে পারিস? এখনো আমরা অ্যান্টিবায়োটিক্সে যাইনি, যাব। হ্যাঁ, পেনিসিলিন তো এখন আর ইউজ হয় না, পেনিসিলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে 1960 সালে, ঠিক আছে? ওটা বইতেই আছে বড় বড় করে লেখা, পেনিসিলিন, পেনিসিলিন হ্যাজ নো রোল, 1960 সালেও রেজিস্ট্যান্স হয়ে গেছে। ওকে, আর পেনিসিলিন হচ্ছে গ্রাম পজিটিভ, এসচেরিশিয়া কোলাইতে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ইকোলাই? হ্যাঁ, গ্রাম নেগেটিভ, তাহলে গ্রাম নেগেটিভে গ্রাম পজিটিভ অ্যান্টিবায়োটিক কাজ করবে? করবে না। ভ্যাঙ্কোমাইসিন তো আরোই করবে না, ভ্যাঙ্কোমাইসিন ইজ লাস্ট লাইন অ্যান্টিবায়োটিক। তুই প্রথমে যদি ভ্যাঙ্কোমাইসিন দিস, তাহলে রেজিস্ট্যান্স হয়ে গেলে ভ্যাঙ্কোমাইসিনটাও গেল, একটা মাত্র লাস্ট আমাদের হাতে অস্ত্র রয়েছে ভ্যাঙ্কোমাইসিন। তো লিভ ভ্যাঙ্কোমাইসিন, লিভ পেনিসিলিন, কি দিতে হবে? সিপ্রোফ্লক্সাসিন। ওকে, তুই দিলি সিপ্রোফ্লক্সাসিন, খুব ভালো কথা। সিপ্রোফ্লক্সাসিনের এখানে সেন্সিটিভিটি আছে, অর্থাৎ এসচেরিশিয়া কোলাই এখানে সিপ্রানে কাজ হয়, ঠিক আছে তো? কেন? কারণ এখানকার লোকে কম অ্যান্টিবায়োটিক খায়। ওকে, অ্যান্টিবায়োটিক মুড়ি মুড়কি মতো খাওয়ার প্রবণতা কম। এইটাই তুই যদি কলকাতায় গিয়ে প্র্যাকটিস করিস, সে তোকে দেখানোর আগে ওষুধের দোকানে গিয়ে সিপ্রোফ্লক্সাসিন খেয়ে এসছে, এবং অন্তত 5 দিনে দিনে 2টো করে 10টা ডোজ, 3 দিনে 6টা তো খেয়েই এসছে, তারপর বন্ধ করে দিয়েছে, পেচ্ছাপ ইনফেকশনটা কমেনি। তারপর তাকে দোকানদার বলেছে আপনি একটু তার সঙ্গে অ্যালকাসল খান, শুধু সিফ্রান খেলে হবে? দিয়েছে অ্যালকাসল, তাহলে অ্যালকাসলও খেয়েছে, ঠিক আছে? এবার পেশেন্ট একটা ড্রাগ রেজিস্ট্যান্স ইউটিআই নিয়ে তোর কাছে এসে হাজির হয়েছে, তাহলে তোর যদি PED ড্রাগ থাকে সিপ্রোফ্লক্সাসিন, সেটা কাজ করবে? করবে না।
তাহলে তোকে তখন পি ড্রাগ ভাবতে হবে আমি চেঞ্জ করব, আমি একটা ইউরিন কালচার করব, রিপোর্ট দেখব, আমি নাইট্রোফুরান্টাইন দেব বা ফসফোমাইসিন দেব, ওকে, যাতে সেন্সিটিভ। অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি প্যাটার্নের উপর বেস করেও কিন্তু পি ড্রাগ তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে পি ড্রাগ কখন চেঞ্জ হতে পারে? ডিপেন্ডিং আপন ডিজিজ, ডিপেন্ডিং আপন পেশেন্ট প্রোফাইল, depending upon availability and depending upon cost. Your P drug may vary as per your practicing area. বোঝা গেল? আচ্ছা, instead of compiling your own list, one of the most popular ways to make a list of P drugs is just to copy it from clinical teachers or from existing national or local treatment guidelines or formularies. যেটা তুমি পাবে কোত্থেকে? তুমি এখানে যেমন আমাদের অ্যান্টিবায়োটিক পলিসি রয়েছে, ঠিক আছে, তো যে কোন ডিজিজে আমাদের লোকাল প্যাটার্ন ধরে এই ড্রাগ তুমি দেবে, তুমি সেটা থেকে বেস করে আইডিয়া করতে পারো। তুমি যদি বড় বড় কর্পোরেট হসপিটালে যাও, ফর্টিসে যাও, অ্যাপোলোতে যাও, সেই হসপিটালের নিজস্ব অ্যান্টিবায়োটিক গাইডলাইন পাবে। অর্থাৎ তারা নিজেরা স্টাডি করে করে দেখেছে যে আমাদের এখানে যত ইউটিআই আছে তার প্যাটার্ন হয় এরকম করে, তারা একটা প্রোটোকল তৈরি করে দেয় যে আমাদের এখানে আসলে সব ডাক্তারবাবু আমরা এটাই লিখবো, মোর অর লেস। তুমি সেটা ফলো করতে পারো, এইখান থেকে তুমি পি ড্রাগের আইডিয়াটা পেয়ে যাবে। আর কি হতে পারে? এসেনশিয়াল মেডিসিন লিস্ট, কিন্তু সেটা থেকেও, যেটা WHO এর এসেনশিয়াল মেডিসিন লিস্ট, সেটা থেকেও কিন্তু তোমরা পি ড্রাগের কনসেপ্ট পেতে পারো। আবারও বলছি, এসেনশিয়াল মেডিসিন লিস্ট কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ফর এক্সাম্পল আমি তোমাকে বলি, আমাদের এখানে এসেনশিয়াল মেডিসিন লিস্টে কিন্তু অ্যান্টি ম্যালেরিয়াল আছে, অর্থাৎ ম্যালেরিয়া থেরাপি আমাদের একজন ডক্টর তার উচিত, WHO বলছে যে তুমি একজন ডক্টর, তোমার পার্সোনাল চেম্বারে তুমি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ রাখবে, তোমার এসেনশিয়াল মেডিসিন। তুমি যদি আমেরিকায় প্র্যাকটিস করো সেটা থাকবে না। কেন? আমেরিকাতে মসকিউটো বর্ন ডিজিজ নেই। তুমি যদি নরওয়েতে চলে যাও প্র্যাকটিস করতে, হতেই পারে হায়ার স্টাডি করতে গেলে নরওয়েতে মশা নেই, তাহলে ডিজিজ প্যাটার্ন সঙ্গে সঙ্গে তোমার পি ড্রাগ এবং এসেনশিয়াল মেডিসিন লিস্টের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হতে পারে। should not be done. You have final responsibility for your patient's well-being and you cannot pass this on to others. অর্থাৎ আর দিনের শেষে কিন্তু তোমাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা বললে হবে না যে ফর্মুলারিতে ছিল আমি সেটা ফলো করেছি। দিনের শেষে বন্দুক তোমার ঘাড়ে, ঠিক আছে? Through developing your own set of P drugs, you will learn how to handle pharmacological concepts and data. Through compiling your own set of P drugs, you will know the alternatives when your P drug choice cannot be used. অর্থাৎ তোমাকে কিছু অল্টারনেটিভ পি ড্রাগও ভেবে রাখতে হবে। Steps in choosing a P drug. So define the diagnosis, hypertension. Then specify the therapeutic objective. তোমার অবজেক্টিভ কি? হাইপারটেনশনে আমার অবজেক্টিভ ব্লাড প্রেশার 120/80 নিচে আমি নামাবো। তাহলে আমার পি ড্রাগ কি হতে পারে? অ্যামলোডিপিন, ক্লিনিডিপিন, মেটোপ্রোলল। আমার ক্ষেত্রে যেমন বিটা ব্লকার আমি চুজ করে রাখি বিসোপ্রোলল। ইটস মাই পি ড্রাগ। ওকে, অন্য কোনো ডক্টর মেটোপ্রোলল দিতে পারে, বাট আই এম মোর অ্যাকাস্টমড উইথ রাইটিং বিসোপ্রোলল, তাহলে আমার পি ড্রাগ বিসোপ্রোলল। ওকে, মেক অ্যান ইনভেন্টরি অফ এফেক্টিভ গ্রুপস অফ ড্রাগস। এরকম এফেক্টিভ গ্রুপ অফ ড্রাগস এর একটা 50-60টা লিস্ট তুমি তৈরি করে নেবে। ওই ড্রাগ 50-60টা তোমার A to Z জানতে হবে। ওকে, চুজ এ পি ড্রাগ, এর থেকে তুমি ফাইনালি একটা পি ড্রাগ বার করে নেবে অ্যাজ পার ইয়ে। So define the diagnosis, specify the therapeutic objective, make an inventory of effective drugs, choose a group according to criteria, যেমন group 1, group 2, group 3, efficacy, safety, suitability, cost, then P drug, drug 1, drug 2, drug 3, efficacy, safety, suitability, cost ধরে ultimately তুমি যেটা তোমার জন্য most suitable সেটা নেবে। Not necessarily efficacy ভালো মানেই সেটা ভালো হবে, তোমাকে কিন্তু কস্টও প্যারালালি দেখতে হবে, সুটেবিলিটিও প্যারালালি দেখতে হবে এবং সেফটিও দেখতে হবে। আমার থায়াজাইড ডায়াবেটিক দেখা গেল যে আমার খুব সেফ হচ্ছে, স্টেবল, সরি কস্ট এফেক্টিভ হচ্ছে, সুটেবল হচ্ছে, কিন্তু পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাহলে তুমি কিন্তু থায়াজাইড তখন বাকি তিনটে ম্যাচ করলেও এফিকেসির জায়গাটা আটকে যাবে, সেফটির জায়গাটা আটকে যাবে। আবার দেখা গেল যে পেশেন্টের সব ঠিক আছে কিন্তু পেশেন্ট কস্ট ইস্যুতে আছে, তাহলে তাকে তুমি কিন্তু এপ্লেরেননের মতন স্পাইরোল্যাকটোন দিতে পারবে না, ইটস হাইলি কস্টলি, তোমাকে কনভেনশনাল স্পাইরোল্যাকটোন দিতে হবে। এই ধরনের ব্যাপারগুলো ইউ হ্যাভ টু
consider before choosing a P drug. দেখো এই যেটা বললাম, set therapeutic objectives. This would differ from patient to patient. The objective in a patient with hypertension would be to reduce blood pressure to acceptable levels. In case of diabetes, the objective may be to reduce fasting blood sugar levels, and in others, it may be due to reduce the postprandial blood sugar level. So, as per your objective, set your P drug. Make an inventory of effective group of drugs. There may be many groups of drugs which may be effective in given condition. For example, in hypertension, angiotensin converting enzyme inhibitors, beta blockers, calcium channel blockers, alpha receptor blockers, and many more drugs are available and effective. A prescriber should make an inventory of all groups of drugs effective in a condition. This inventory should be readily available to the prescriber. অর্থাৎ তুমি রাখবে এবং তোমার ক্লিনিকে একটা করে ওষুধ রেখে দেবে যাতে সঙ্গে সঙ্গে পেশেন্টকে সেখান থেকে তুমি দিতে পারো। ওকে, থ্যাংক ইউ। দেখো একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এখান থেকে কোশ্চেন কিরকম আসে। কোশ্চেন আসে হচ্ছে শর্ট নোট পি ড্রাগস। আর একটা কোশ্চেন দেয়, অনেক সময় এরকম ভাবেও কোশ্চেন এসছে যে রাইট ইন ডিটেলস অ্যাবাউট এসেনশিয়াল মেডিসিন লিস্ট। ওকে, হাউ উইল ইউ চুজ এ পি ড্রাগ ফর হাইপারটেনশন ফ্রম দিস লিস্ট। এটা লিখে রাখো যে এটা কোশ্চেনটা কিভাবে আসে, যে একটা হচ্ছে শর্ট নোট পি ড্রাগ, আরেকটা হচ্ছে কি যে how you will derive a P drug from an essential medicine list। ঠিক আছে না? তাহলে এখানে অ্যান্সার কি করে দিবি? এটা হাইপারটেনশনের জায়গায় অন্য কিছু দিতে পারে, যা কিছু দিতে পারে, ডায়োরেটিকও দিতে পারে, ওকে, অ্যান্টিবায়োটিক দিতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম লিখবি কি, এই চারটে পয়েন্টে এটাকে ভাগ করে দিবি অ্যান্সারটাকে। এখানে 4-5 নম্বরের শর্ট নোট থাকে, এইভাবে ভাগ করে নিবি। যে প্রথম লিখবি মেকিং এ ডায়াগনোসিস, নাম্বার 1 পয়েন্ট যে আই উইল মেক এ কনফার্ম অর প্রভিশনাল ডায়াগনোসিস, নাম্বার 1। আই উইল মেক এ কনফার্মড অর প্রভিশনাল ডায়াগনোসিস, নাম্বার 1। নাম্বার 2 কি, যে আই উইল সেট এ থেরাপিউটিক গোল। নাম্বার 2, I will set a therapeutic goal. For example, in case of hypertension, goal of therapy should be blood pressure below 120/80. ঠিক আছে না? ব্লাড প্রেশার গোল কি হবে? below 120/80। তাহলে নেক্সট হচ্ছে সেটিং আ থেরাপিউটিক গোল। নেক্সট হচ্ছে নাম্বার 3, মেকিং অ্যান ইনভেন্টরি। মেকিং অ্যান ইনভেন্টরি of effective group of drugs. Making an inventory of effective group of drugs। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি হাইপারটেনশন দিয়ে বলছি, হ্যাঁ। ফর এক্সাম্পল in hypertension we can prescribe calcium channel blockers like amlodipine, nifedipine, beta blockers like propranolol, metoprolol, okay, diuretics like furosemide, torsemide, hydrochlorothiazide, and hydrochlorothiazide। ARB, capital A, capital R, capital B, ARBs এগুলো আসবো আমি পরের দিন হাইপারটেনশন ঢুকে। ARBs like telmisartan are choices for antihypertensive, now depending on disease profile, comorbidities, efficacy, cost, suitability, okay, we have to choose a P drug from this mentioned list. We have to choose a P drug
from this mentioned list. ওকে, এই হচ্ছে অ্যান্সার। শর্ট নোট হয় 5 নম্বরের, ঠিক আছে।